বাংলাদেশের ক্রিকেটে আকাশ কালো মেঘ। একের পর এক ম্যাচ আসে, বাংলাদেশ দল বাজে পারফরমেন্স করে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগে আপ টু দ্য মার্ক হচ্ছিল না। স্পেশালি যদি বলি, ব্যাটিংটা খুবই বাজে সময় পার করছে বাংলাদেশ দল। এই যে সিরিজটা গেল, টেস্ট সিরিজে হারলো বাংলাদেশ, ওয়ানডে সিরিজে হারলো, এই পুরো সিরিজ দুটি হারের পেছনেই বাংলাদেশের ব্যাটিং কলাপস একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তো প্রথম টি-20 তো একই অবস্থা হয়েছে, ব্যাটিং কলাপস করেছে, কোনো ব্যাটসম্যানই আসলে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি। স্কোয়াড একাদশ সিলেকশনে ভুল ছিল, ব্যাটিং অর্ডারে ভুল ছিল, অনেক ভুলের মাসুর আসলে ক্যান্ডিডেট দিয়েছে বাংলাদেশ। ডাবুলায় নতুন উইকেট, নতুন মাঠ, কেননা এই মাঠে বাংলাদেশ দল ওয়ানডে খেললেও আসলে এই প্রথম টি-20 খেলেছে, আর ওয়ানডে দলেও খুব বেশি প্লেয়ার ছিলেন না, আমার 2-3 জনের খেলার এক্সপিরিয়েন্স। সেই অবস্থায় ডাম্বুলারতে অনেকটাই মানে আনকমন উইকেট, যেখানে উইকেট সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমন একটা মাঠে বাংলাদেশ দল আজকে মাঠে নেমেছিল। পাশাপাশি লিটন দাস ফর্ম নেই, অধিনায়ক যেখানে ফর্মহীন, সেখানে দলকে সামনে এগিয়ে নেওয়া তার জন্য আরো বেশি চ্যালেঞ্জের। এই যখন বাস্তবতা ছিল, সেই বাস্তবতা মাথায় নিয়ে, কঠিন প্রবল চাপকে মাথায় রেখে লিটন দাস আজকে দল নিয়ে মাঠে নেমেছিলেন এবং শুরুটা হয়েছিল খুবই বাজে, একদম ধ্বংসস্তূপ যাকে বলা যায়, যে প্রথম 2 ওভারের মধ্যে 2 ওপেনার ফিরে যাওয়া 5 রানের মধ্যে, সেখান থেকে দলটাকে টেনে নিয়ে যাওয়া। প্রথমে তাওহিদ হৃদয় এবং লিটন দাস একটা জুটি করলেন, এটা খুবই ভাইটাল জুটি ছিল। যদিও লিটন দাস কিছুটা, তাওহিদ হৃদয় কিছুটা স্লো ব্যাটিং করেছেন, সবকিছু মিলে তাদের এই জুটির পর 27 বলে 48 রানে শামীমের যে ক্যামিও ইনিংসটা, এটা কিন্তু প্রভাব ফেলেছে শ্রীলঙ্কাকে 178 রানের টার্গেট দিতে। ডাম্বুলার উইকেটে 178 রান মোটামুটি সেভ স্কোর। গড় রান তার হচ্ছে 150 থেকে 160-এর মধ্যেই গড় রান। তো এখানে যখন বাংলাদেশ দল 178 রান টার্গেট দিয়ে দিল, তো ডেফিনেটলি এই স্কোরটা জয়ের জন্য যথেষ্ট। তো বাংলাদেশ দল ব্যাটিং এ নেমে বা বোলিং এ নেমেই শুরুতেই কি করলো, শ্রীলঙ্কার সবচেয়ে ফর্ম থাকা ব্যাটসম্যান তাকে কিন্তু রান আউট করে দিল, সেটা শামীমের ক্রেডিট পুরোটা। তো এই যে উইকেটটা দলের সেরা ব্যাটসম্যানকে ফেরানোর পর পুরো বাংলাদেশ একটা প্রেরণা পায়, একটা উজ্জীবিত, পুরো দলের মধ্যে একটা উত্তেজনা, রোমাঞ্চ কাজ করে, যেটা তাদেরকে পুরো বুস্ট আপ করেছে। এবং এই যে বোলিং ইউনিট পুরো দল মিলে ঝাঁপিয়ে পড়েছিল লঙ্কানদের উপর, তো স্বাভাবিকভাবে আর কি লঙ্কানদেরকে 94 রানে অল আউট করার পর বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। এখন এই যে বাংলাদেশ দল তার রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ রান, শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো 100-র নিচে অল আউট করে দেওয়া, এগুলা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের, মানে ক্রিকেট যে বাংলাদেশ খারাপ খেলে না, বাংলাদেশ যে একটা স্টেজে আছে, এটার প্রমাণ। হ্যাঁ, বাংলাদেশ এর সমালোচনা হচ্ছে বাংলাদেশ ধারাবাহিক না, বাংলাদেশের প্লেয়াররা মানে ধারাবাহিক হতে পারছে না, দল হিসেবেও তার ধারাবাহিক না। বড় দল হয়েও তার মূল জায়গাটা হচ্ছে ধারাবাহিক পারফরমেন্স। তো সেই জায়গায় বাংলাদেশের ঘাটতি, কিন্তু বাংলাদেশ যে পারে এভাবে জিততে, সেটা কিন্তু বহুবার দেখিয়েছে, বহু বছর আগে থেকে করে আসছে। বাট ধারাবাহিকতার অভাবের কারণে বাংলাদেশের এই ধরনের প্রবলেমের, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো টানা ম্যাচ হারের পর, টানা 6টি টি-20 হারের পর সপ্তম ম্যাচে এসে জয়, এবং টানা ব্যাটিং ব্যর্থতার পর এভাবে ব্যাটিং পারফরমেন্স, সবকিছুই এই ম্যাচে ইতিবাচক। যদিও টপ অর্ডার মানে 2 ওপেনারের দীর্ঘ সময় ধরে ওপেনারদের টানা বড় স্কোর, বড় জুটি গড়তে না পারা, এটা কনসার্নের। সো আশা করবো যে এই নিয়েও কাজ করবে। থার্ড টি-20 শুরু হবে আগামী পরশু, তার আগে বাংলাদেশ দল এই ম্যাচের ভুলগুলো নিয়েও কাজ করবে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ দল আসলে এই সিরিজটা জিতেই দেশে ফিরবে। সো এই বিশ্বাসটা আমি শিওর যে আমার মতো দর্শকরা করছেন। সো সেই প্রত্যাশায় থাকবো। আশা করি টেস্ট এবং ওয়ানডের যে হারের ক্ষত, সিরিজ হারের ক্ষত, সেই ক্ষতটাতে কিছুটা হলেও প্রলেপ দেবে টি-20 সিরিজ জয়। খোদা হাফেজ।